প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তনের আশা প্রধান উপদেষ্টার। নির্বাচনে কারো হাতিয়ার হবে না পুলিশ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। আওয়ামী লীগ সমর্থকদের 70% ভোট পাবে বিএনপি, 15% জামায়াত। জরিপে দাবি ইএএসটি এর। সংসদে 208 আসনে বিএনপি ও 46টিতে জামায়াত জোটের জয়ের আভাস। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভাষণে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন নিশ্চিত এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, ন্যায্য রাষ্ট্রীয় সুযোগ পাবে জনগণ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা, মহানবীর আদর্শিক ন্যায়পরায়ণ শাসন নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। জানান, প্রশ্রয় পাবে না ধর্মীয় উগ্রবাদ। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কেয়ার সুবিধা চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি নিশ্চিত না হলে ভাতার বিষয়েও উল্লেখ করেন ভাষণে। বলেন, পাচার ঠেকানো গেলে অর্থায়ন সমস্যা হবে না। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনে মেধার মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। ধানের শীষে ভোট দিলে দেশের বিজয় আর নিশ্চিত হবে তাবেদার মুক্ত বাংলাদেশ। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রচারণার শেষ মুহূর্তে লালবাগ এলাকায় জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবো, তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে, তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা, যুবকরা বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে, ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে, এবং তার ফলে যেটি হবে, তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান, যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব, যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা হচ্ছে চিকিৎসা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে, শহরে এবং গ্রামে, সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্য কর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। যদি ছোটখাটো অসুখ হয়, যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না, সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারে। যেন নির্বাচনী প্রচারণার শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণের সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জামায়াত অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতা এলে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি, সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশের দায়িত্ব সচেতন তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াতের আমির বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ গড়তে চান তারা। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন জামায়াতের আমির। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের
বিএনপি প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে জনসংযোগ। বিএনপি নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ধানের শীষের পক্ষে ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের সমর্থনে মিছিল এটি। রাজধানীর উত্তরবাড্ডা থেকে শুরু হয়ে মিছিলটি রামপুরায় বিটিভি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপুরা বাড্ডা এলাকা। দুপুরে মিরপুর 12 নম্বর সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে। মিছিলটি এই আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিকেলে মিরপুর 12 নম্বর সি ব্লক এলাকা থেকে শুরু করা মিছিল 11 ও 10 নম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমিনুল হক বলেন, নির্বাচিত হলে প্রতিটি পাড়া মহল্লার জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা 14 আসনের প্রার্থী। এ আসনের 4.5 লাখ ভোটারের অর্ধেকই নারী, যাদের অনেকেই কর্মজীবী। বিএনপি প্রার্থী বলেন, নারী পুরুষ সকল কর্মজীবীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। বলেন, জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়কপথে যোগাযোগের ব্যবস্থা করবেন। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাআল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের এই আয়োজনটি ছিল শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের স্বপ্ন ও ভাবনার আসর এবং নির্বাচনী বৈঠক। বক্তারা বলেন, বিএনপি সরকার গঠন করলে পূরণ হবে শিশুদের স্বপ্ন, খেলাধুলার জন্য রাজধানীতে হবে 40টি খেলার মাঠ। প্রচারণার শেষ দিনে ঢাকা 18 আসনের তুরাগ এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের SM জাহাঙ্গীর হোসেন। সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটছে রাজধানীর 11 দলীয় জোটের প্রার্থীদের। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তাদের পর্যবেক্ষণ ভিন্ন। কেউ বলছেন এখনো পরিবেশ সৌহার্দ্যপূর্ণ, কারো অভিযোগ কালো টাকা আর অস্ত্রের ছড়াছড়ি নিয়ে। নির্বাচনে জয়ী হলে নতুন আঙ্গিকের সরকার পরিচালনার আশ্বাস দিচ্ছেন সব প্রার্থী। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রচারণায় বেশ সরব। দাঁড়িপাল্লার এই প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান সোমবার তার সমর্থনে মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। এটি গুলশান 2 নম্বর চত্বরে শুরু হয়ে গুলশান 1-এ গিয়ে শেষ হয়। সামনের সারিতে ছিলেন জামায়াতের নারী নেত্রীরা। আমরা এমন একটা পরিবর্তিত সমাজ চাই যেখানে প্রত্যেকটা মানুষ, এই সমাজের যে কোনো শ্রেণীর মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারবে, তার স্বাধীনতা নিয়ে হাঁটতে পারবে। যেটা সমাজ থেকে দুর্নীতি নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক, চাঁদাবাজ নির্মূল হোক। ঢাকা 6 আসনে গণমিছিল করেন জামাতের ডক্টর আব্দুল মান্নান। টিকাটুলি থেকে সূত্রাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালান তিনি। ঢাকা 6-এর মানুষরা উন্নয়ন বঞ্চিত। এই উন্নয়ন বঞ্চিত মানুষরা তারা বলছে যে আমরা নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার দাড়িপাল্লা দেখতে চাই। ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন বিকেলে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন। তার অভিযোগ, ভোটের আগে প্রচুর টাকার ছড়াছড়ি হচ্ছে, আসছে অস্ত্র। আমি নির্বাচিত হলে চাঁদাবাজিকে অ্যাড্রেস করব। মাদক সমস্যা আছে এখানে, এবং আর একটা সমস্যা হলো আমাদের গ্যাস নাই, পানি নাই, আমাদের জলবদ্ধতা আছে। নিজেদের নির্বাচনী এলাকায় ছুটে বেরিয়েছেন এনসিপির প্রার্থীরাও। জোটে নারী সমর্থকদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মিছিল করেন তারা। পরে পদযাত্রা করেন ঢাকা 18 আসনে শাপলাকলি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ঢাকা 8 আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ, তার নির্বাচনী ক্যাম্পে কুপিয়ে আহত করা হয়েছে 4 জনকে। 11 দলীয় জোটের নেতৃত্বে কোন জামায়াতের সরকার হবে না, এনসিপির সরকার হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হবে মঙ্গলবার সকাল 7:30টায়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোটের লড়াইয়ে এবার উত্তরাঞ্চলের 72 আসন জয় পরাজয়ে বড় ভূমিকা পালন করবে। সেই সমীকরণে প্রচারের শেষ দিনে বিএনপি জামায়াত 2 দলের প্রার্থীরাই চষে বেরিয়েছেন ভোটার মাঠ। 2 দলের শীর্ষ নেতারা উত্তরে বেশি আসন জয়ে আশাবাদী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার গঠনের আশা ব্যক্ত করে ভোট চেয়েছেন। অন্যদিকে জামায়াত প্রার্থীরা এবার তাদের পক্ষে ভোটাররা থাকবে বলে আশাবাদী। উত্তরের কয়েক জেলা ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। ঠাকুরগাঁও কোর্ট চত্বরের বটতলায় ক্লায়েন্টের সাথে আইনি পরামর্শে ব্যস্ত উকিলরা। এর ফাঁকে দুদিন পরের ভোটের আলাপও থেমে নেই। তারা বলছেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, তাই যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য মুখিয়ে আছেন। সবাই সবার প্রার্থীকে নিয়ে আনন্দিত, সবাই সবার প্রার্থীর জয়ের জন্য আশাবাদ ব্যক্ত করছে। এখন লোক ভোট দিতে পারছে বা ভোট দিতে যাবে, এটা একটা উৎসবমুখর পরিবেশ আছে। যে গণতান্ত্রিক যে একটা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলকই হচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার সাতকামলার চায়ের দোকানেও ভোটের আলাপ। কেমন হবে দিনটি, কতটা অবাধ সুষ্ঠু হবে লড়াই, এই নিয়েই আড্ডা তাদের। 17 বছর পর নির্বাচন পাইছে, মানুষ তো ভোট দিতে যাবেই। এর আগে ভোট দিতে গেছিলাম, ভোট দিতে পারি নাই, ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে ৭২টি নির্বাচনী আসন। এর মধ্যে ২০০১ সালে রাজশাহীর ৩৯ আসনের ৩৩টি বিএনপি আর জামায়াত পেয়েছিল ৩টি। অন্যদিকে রংপুরের ৩৩ আসনের মধ্যে বিএনপি ৯ এবং জামায়াত জয়ী হয়েছিল ৪টি আসনে। ২০০৮ সালের নির্বাচনে এই দুই দলের কোনো প্রার্থী জয়ী হয়নি রংপুরের কোনো আসনে। আর রাজশাহীতে বিএনপি ৮টি পেলেও এখানে জামায়াতের অর্জন ছিল 0। দুই বিভাগের ৬২টি আসন জিতেছিল আওয়ামী লীগ, জাপা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এসব আসন জয়ে এবার মরিয়া বিএনপি, জামায়াত। তাদের সঙ্গে যে ছিল পীর সাহেব, উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো। কোনো জায়গায় তারা আমাদের ভোট কর্মীদের গায়ে আঘাতও করছে। এভাবেই নানা প্রতিবন্ধকতার মধ্যেও জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। চেয়ারম্যান চলা অবস্থায় 1 টাকার দুর্নীতি, কোনো অন্যায় অবিচার আমার দ্বারা হয়নি। আশাবাদী তার চেয়ে বেশি ভোটে আমি জিতব মনে হচ্ছে। উত্তরাঞ্চলের 16 জেলার প্রার্থীরা প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন, আশাবাদী জয়ে। ভোট না দিলে কেউ যাওয়া পারেন? আপনারা কি চান যে আমি যাই? যদি চান তাহলে কাজ তুলে দেখেন যে প্রধানের সিটে ভোট দিবেন। এমনিতেই এখানে সকল জরিপগুলো বলছে এখানে জামাত হয়তো 1-2টা সিট হয়তো এদিক ওদিক হতে পারে। আমরা মনে হয় যে শতভাগ 2-1টা বাদ যেতে পারে। আমার 25-এর উপরে হয়তো আমরা দাঁড়িপাল্লা বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। তারা আশা করছেন ভোট শান্তিপূর্ণ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও কেন্দ্রে যাবেন তাদের সমর্থক ভোটাররা। ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি। এই অবস্থায় বিএনপি কিংবা জামায়াতের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর উত্তরাঞ্চলের ৭২ আসন। শেষ মুহূর্তের প্রচারণায় দুই বড় দলই চেষ্টা করছে ভোটারদের কাছে টানার। তবে শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় যাবে তা জানা যাবে 12ই ফেব্রুয়ারি ভোটের দিনে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যায় কমিশনে। আসে টিআইবির একটি প্রতিনিধি দলও। ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের যে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন, তা প্রকাশিত হওয়া মাত্র শুরু হয় সমালোচনার ঝড়। তবে নিষেধাজ্ঞা জারির পরদিনই তা তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ইসি সচিব। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সচিব জানান, নির্বাচন উপলক্ষে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন। দাবি করেন ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। মঙ্গলবার থেকে ডিজিটাল প্রচারণা মনিটরিং হবে বলেও জানান তিনি। মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মানতে হবে। আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এর আগে নির্বাচন কমিশনে যায় 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। মোবাইল ব্যবহারে ইসির বিধিনিষেধের সমালোচনা করেন তারাও। এছাড়া সিইসির সাথে বৈঠক করতে যান কাদের সিদ্দিকী ও সাদেক কায়েম। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে
অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায় সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক পরিহিত অবস্থায় থাকবেন, তো সেক্ষেত্রে তারা যদি লোকচক্ষুর অগোচরে যদি কিছু করেন, এটা কিভাবে দেখবেন? এছাড়া টিআইবির একটি প্রতিনিধি দল যায় ইসিতে। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সহ অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তিনি জানান, ইসির আইন শৃঙ্খলা মনিটরিং সেলকে উদ্বেগের কথা জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের উদ্বেগগুলো তাদের কাছে জানিয়েছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। আগামীর রাজনৈতিক কাঠামোতে আসবে অভূতপূর্ব পরিবর্তন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এমন আশাবাদের কথা জানিয়েছে তার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের তেমন ব্যর্থতা নেই দাবি করে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় সাফল্য। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে প্রেস উইং জানায়, ভোটের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। এতে পর্যালোচনা হয় অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন এজেন্ডা। আলোচনা হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও। আজকে সম্ভবত আমাদের পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ খালি অনলাইনে আছে এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আশা গণভোটে হ্যাঁ জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে, নির্বাচন এবং রেফারেন্ডাম। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। আর আবার গণভোটে হা ভোট জিতলে উনি বললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে। শফিকুল আলম দাবি করেন, এই সরকারের তেমন ব্যর্থতা নেই, সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের স্বৈরাচার, তার জন্য বিচার করা হয়েছে। দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেশের আমরা একটা বলিষ্ঠ ফরেন পলিসি পেয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ করাপশনটা কমিয়ে আনার জন্য। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে ৩৩০ জন পর্যবেক্ষক আসবে। সবচেয়ে বড় দলটি ইউরোপীয় ইউনিয়নের। ওকে ধরে এনে আপনার অবজারভার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করে এবং তাদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে সার্টিফিকেট নেওয়াটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য ছিল না। এর আগে সকালে শেষ মুহূর্তে সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সবচেয়ে বড় সাকসেস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, এবারে নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে নির্বাচনে সারা দেশে ৫ লাখের বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে। সকালে নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে জানানো হয় এসব তথ্য। নির্বাচনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলন। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে হাজির হন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব। ঢাকার ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ৩ কোটি লোকের শহর, এরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার
এবং ক্রাইম সিচুয়েশন আমি তো মনে করি চমৎকার। নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির মহাপরিচালক। এই যে আনসার বিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য, সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন। এবারে নির্বাচনে সারা দেশে 5,56,127 জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রচুর বোরখা নিকাব বানানোর খবর পাওয়া গেছে। ইসলামী এই পোশাক ব্যবহার করে জাল ভোট দেয়া হতে পারে বলে দাবি করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এই দাবি করেন। বলেন, যতক্ষণ পর্যন্ত ভোটারের পরিচয় নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে যেন ভোট দিতে না দেয়া হয়। এ সময় তিনি জানান, পর্যবেক্ষকের আড়ালে একটি দলকে সহযোগিতা করার অপচেষ্টা করা হচ্ছে। ইসিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান মাহাদি আমিন। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা, পাসপোর্ট বা ছবি তোলার মতো করেই মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তোলা সম্ভব, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের 70% ভোট পাবে বিএনপি, 15% জামায়াত। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD এর উদ্যোগে আসন্ন নির্বাচন নিয়ে করা জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপ অনুযায়ী নির্বাচনে বিএনপি 208টি আসন পেতে পারে, 46টি আসন পেতে পারে জামায়াত জোট। প্রচুর সার্ভে হয়, আমরা দেখি যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশব্যাপী ফলো আপ জনমত জরিপ চালায় এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই জরিপের ফল প্রকাশ করে সংস্থাটি বলছে, জরিপের ফল অনুযায়ী আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থনকারীদের 80%ই ভোট দেবেন বিএনপিকে, আর 15% ভোট যাবে জামায়াত জোটে। সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে। এর বিপরীতে 11.9% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত, এনসিপি 1.7%। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন 0.4% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার 2.6%। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের মধ্যে 71.1% নারী বিএনপিকে সমর্থন দিচ্ছেন। জরিপের ফল অনুযায়ী নির্বাচনের সর্বাধিক আসন পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট। বলা হয়, বিএনপি জোট 208টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করছে EASD। একই সঙ্গে 22টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক 68% উত্তরদাতা। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14% এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। এছাড়া 16% উত্তরদাতা এই বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক বলে জানিয়েছেন। আঞ্চলিক বিশ্লেষণে বিএনপি জোটের প্রতি সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে যথাক্রমে চট্টগ্রামে 76.8% এবং সিলেটে 75.6%। তবে বরিশাল ও খুলনায় জামায়াতে ইসলামী জোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে, যেখানে দলটির সমর্থন যথাক্রমে 17.8% এবং 18.6%। অন্যদিকে উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি 3% ভোটারের সমর্থন পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী সর্বোচ্চ 66.4% মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে এবং 66.3% ভোটার তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সংবাদ সম্মেলনে জরিপের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও জানায় সংস্থাটি। এটা মানুষের মতামত, হ্যাঁ, মানুষ এখন কি মনে করছে সেই মতামতটা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। গত সার্ভে আর এই সার্ভে ট্রেন্ডের মধ্যে আমরা খুব একটা বেশি ডিফারেন্স পাইনি। 300টি সংসদীয় আসন থেকে মোট 41,500 জনের মতামত নিয়ে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দিস ইজ দ্য লার্জেস্ট স্যাম্পল সাইজ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবারে নির্বাচনে এখন পর্যন্ত অন্যবারের চেয়ে সহিংসতা কম, তবে নারীদের অংশগ্রহণ সর্বনিম্ন।
আর এমনটা জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা AFEDG। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই তুলে ধরা হয়। পর্যবেক্ষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা নিয়ে উদ্বেগ জানানো হয়। বলা হয়, এই নির্বাচনে 2034 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 80 জন। নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলো ভয়াবহ ব্যর্থ বলেও জানানো হয়েছে। পর্যবেক্ষণে উঠে এসেছে আনুষ্ঠানিকভাবে 22 ফেব্রুয়ারি থেকে প্রচারণা শুরু হলেও এর আগেই 239টি প্রচারণা কার্যক্রম লক্ষ্য করা গেছে। এই নির্বাচনে সহিংসতার মাত্রা কম হলেও ভোলা, বাগেরহাট, পটুয়াখালী, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বেশ উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি। গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 21 জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত। সোমবার বিকেলে টঙ্গীবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রথমে দগ্ধদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে বেশিরভাগেরই বয়স 12 থেকে 20 বছর। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।